বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সামনে বাজেট, কিন্তু যেহেতু সংসদ নেই, সরকারটা নির্বাচিত নয়, কী ধরনের বাজেট হবে বা তারা কী ধরনের বাজেট দেবেন সেটা নিয়ে কৌতূহল আছে অনেকের মধ্যেই। বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়েও অনেকের মধ্যে নানা প্রশ্ন আছে। সম্প্রতি ইনভেস্টমেন্ট সামিট হয়ে গেল, দেশীয় বিনিয়োগ এবং সেই সঙ্গে বৈদেশিক বিনিয়োগ বা বৈদেশিক সহায়তার চিত্র কী। রিফর্মস নিয়ে প্রচুর কথাবার্তা বাংলাদেশে হচ্ছে এবং বলা যেতে পারে সংস্কার শব্দের বন্যায় ভাসছে বাংলাদেশ। কিন্তু এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত, অর্থনৈতিক খাত, সেখানে আসলে কী ধরনের রিফর্মস হলো, কতটা রিফর্মস দরকার এবং সেই অনুযায়ী কী করা হলো, জ্বালানি খাতের ফাইন্যান্সিং সহ নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমরা বসা আছেন ব্যাংকার হিসেবে অত্যন্ত সুপরিচিত অর্থনীতির বিশ্লেষক, শিক্ষক, লেখক মামুন রশিদ, এবং আমার ডানের পেছন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর সায়মা হক বিদিশা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মামুন রশিদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা একটু রিফর্ম শব্দ দিয়ে আলোচনা করি, যেহেতু এটা অত্যন্ত পপুলার একটি শব্দ, এবং অর্থনীতিতে কী ধরনের রিফর্মস আপনি দেখছেন, কী হলো, কতটা প্রয়োজন? ধন্যবাদ। আর্থিক খাতে খুবই ভালো লাগছে। আমি বিশেষভাবে স্বাগত জানাই ডক্টর সায়মা হক বিদিশাকে। ওনার নতুন পরিস্থিতিতে যাওয়ার পরে প্রথম দেখা হচ্ছে, খুবই ভালো, ভেরি গুড, আই এম ভেরি প্রাউড অফ হার। সো রিফর্ম আজকে একটা বিশেষ কারণে, ওই যে 2007 and 2008 যে বেটার বিজনেস ফোরাম, পরবর্তীকালে রেগুলেটরি রিফর্মস নিয়ে একটু কাজ করার সুযোগ হয়েছিল একজনের পরামর্শক্রমে। সো রিফর্ম তো আমরা অবশ্যই ডক্টর সায়মা হক কাছ থেকে শুনবো। সেটা হচ্ছে যে আমরা তো এতগুলো যে সংস্কার কমিশন হলো, যথার্থভাবেই রাজনৈতিক সংস্কারের দিকে, নির্বাচন সংস্কার, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য, এগুলা নিয়ে বেশি কথাবার্তা শুনতে পাচ্ছি। সাংবিধানিক সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, আর অন্যদিকে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে প্ল্যানিং মিনিস্ট্রিতে যে কাজগুলো হয়েছে, দুইটা কাজ। একটা হচ্ছে যে ভবিষ্যতের অর্থনীতির কাঠামো কিংবা দিক নির্দেশনা কী হওয়া উচিত, প্রাধিকার খাতগুলো বিবেচনায় নিয়ে একটি দেখলাম। আরেকটি যেটি অনেকদিন যাবৎ আলোচিত হচ্ছে, বিশেষ করে আমরা যারা অর্থনীতি নিয়ে কাজ করি কিংবা সরকারকে পরামর্শ দেওয়া কিংবা বিদেশিদেরকে পরামর্শ দেওয়া, দাতা সংস্থার সাথে কাজ করার সুযোগ হয়েছে, তাদের কাছে খুবই একটি উপযোগ্য বিষয় হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি। সো ডেটা ইন্টিগ্রিটি নিয়ে বাংলাদেশ সরকারের ডেটা, বিবিএস প্রডিউস ডেটা নিয়ে প্রচুর এখানে আলোচনা হয়েছে বিভিন্ন করিডোরে। তো সেই ক্ষেত্রে ইদানিংকালে দেখলাম আরেকটি ভালো পজিটিভ মুভ দেখলাম, যে একটা এই বিবিএসের ক্যাপাসিটি বিল্ডিং, ডেটা ইন্টিগ্রিটি নিয়ে কাজ করার জন্য একটা কমিশন করা হয়েছে, হুইচ ইজ অলসো এ পজিটিভ মুভ, আমি মনে করি গুড জেস্টার মুভ। আরেকটি তো আমরা দেখলাম যে শ্বেতপত্র তৈরি হয়েছে। তো অর্থনীতির মান বিচারে কিংবা ফরেন্সিক ইনভেস্টিগেশনের, যেটা আমাদের উপযোগ্য বিষয় ছিল আন্তর্জাতিক পেশাজীবী সংগঠনগুলোতে, খুব একটা মান উত্তীর্ণ হতে পারেনি। সেখানে দে ওয়ার মোর গাইডেড বাই নিউজ পেপার হেডলাইন্স ওর করিডোর ডিসকাশন অ্যান্ড গসিপস। যেই কারণে ইদানিংকালে আই এম নট অ্যাট অল সারপ্রাইজড যে শ্বেতপত্রের গুণগত মান নিয়ে আর আলোচনা হচ্ছে না, কিংবা শ্বেতপত্রের ছোটোখাটো হলেও দিক নির্দেশনা নিয়ে আলোচনা হচ্ছে না। যেইটা আলোচনা এখন উঠে আসছে, যে আমাদের যে দেশীয় প্রযোজনায়, চলচ্চিত্র নির্মাণের ভাষাটা বড় করলাম, দেশীয় প্রযোজনায় কিছু সংখ্যক বিদেশি নাগরিকদের তত্ত্বাবধানে যে সংস্কারগুলো হচ্ছে, সেগুলো তো মূলত ব্যবসা বাণিজ্য কিংবা ইজ অফ ডুইং বিজনেস, বেটার বিজনেস ফোরাম, ওগুলোর আলোকে হচ্ছে না। যেটি আপনার এখানে অনেকবারই বলেছিলাম, যে বইটি লেখা হয়েছে হার্ভার্ডের দুজন শিক্ষক কর্তৃক, ওয়াই নেশনস ফেল। সেই কারণে যে কোনো একটি বিপ্লব কিংবা তাৎক্ষণিক গণ অভ্যুত্থান কিংবা জন অভ্যুত্থানের পরে সেইটার সাকসেসকে দীর্ঘস্থায়ী করা কিংবা টেকসই করার জন্য যেই পরিমাণ প্রাতিষ্ঠানিক সংস্কার, যেই পরিমাণ ব্যবসায়িক সংস্কার, অর্থনৈতিক সংস্কার প্রয়োজন, সেগুলাতে খুব একটা হাত দেওয়া হয়নি, কিংবা হয়তো এখনও
সুযোগ আসেনি, যদি পজিটিভ অর্থে বলি। একদম লেটেস্ট একটু আলোচনা শুরু হয়েছে রেগুলেটরি রিফর্ম নিয়ে, এবং সেই ক্ষেত্রে সরকারের দুই একজন প্রণিধানযোগ্য ব্যক্তিত্বের সাথে আমাদেরও কথা হয়েছে যে 2007-08 কেন বেটার বিজনেস ফোরামের পরবর্তী অনিবার্য পরিণতি হিসাবে যে করা হয়েছিল মরহুম ডক্টর আকবর আলী খানের নেতৃত্বে রেগুলেটরি রিফর্মস কমিশন, যেটা পরবর্তীকালে রাজনৈতিক মানে এন্ডোর্সমেন্ট পায়নি বলে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যখন রাজনৈতিক সরকারটি ক্ষমতায় আসে 2008 সালের শেষে এবং দায়িত্বভার গ্রহণ করে 2009 সালের শুরুতে, তো তারা কিন্তু অনেক কাজই করেছে, অনেক স্লোগান তাদের মানে প্রায় দীর্ঘস্থায়ী স্লোগানে পরিণত হয়েছিল, কিন্তু সংস্কারমূলক কোনো কাজ আমরা তাদের কাছ থেকে দেখি নাই যেটা। এবং দুঃখজনক হলো সত্য, যেখানে স্থানীয় সংস্কার, জনগণের মুখাপেক্ষী সংস্কারের কথা বারবার অগাস্ট বিপ্লবের পরে কিংবা অগাস্ট পরিবর্তনের পরে বলা হচ্ছে, কিন্তু আমাদের দেশে যতগুলো সংস্কার আমরা দেখেছি, যেই সংস্কারগুলো রেভিনিউ মানে অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার, যেটা ডক্টর সাইমা হক ভালোভাবেই জানবেন, রিফর্মিং ইন্টারনাল রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে রেভিনিউর ক্ষেত্রে আরেকটি দীর্ঘস্থায়ী সংস্কার হয়েছিল ট্যাক্স প্রজেক্ট, টেকনিক্যাল ক্যাপাসিটি বিল্ডিং অফ দ্য ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্যাক্স পেয়ার সার্ভিসেস, সেইটার জন্য। তারপরে কেন্দ্রীয় ব্যাংক স্ট্রেংথেনিং দ্য সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক রিফর্ম, তারপর ওয়ার্ল্ড ব্যাংকের একটা ঝাঙ্গিয়া কমিশন হয়েছিল। এই ধরনের কিন্তু কোনো সংস্কার আমরা দেখিনি। ইনফ্যাক্ট আমরা 2009 সালের পরে ইকোনমিক রিফর্মকে আরও সাস্টেনেবল করা, আরও টেকসই করা, আরও লাকসই করা, আরও দীর্ঘস্থায়ী করা, এবং সেই ক্ষেত্রে এই রিফর্মগুলোকে স্থায়িত্ব প্রদানের জন্য রিফর্মগুলোর ফল যাতে সাধারণ জনগণ কিংবা আমরা যারা অর্থনীতির ভাষায় ডক্টর হক কিন্তু আরও ভালো বলতে পারবেন আশা করি, যে টার্গেট মার্কেটের যাতে উপকার হয়, টার্গেট মার্কেটের কাছে যাতে সহনশীল হয়, টার্গেট মার্কেট যাতে এই রিফর্মটাকে মানে গ্রহণ করে এবং ওন করে, সেই ধরনের সংস্কার কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা গেল 16 বছরে তো দেখি নাই। এমনকি এই নতুন সরকার আসার পরে, আশা আকাঙ্ক্ষা সরকার আসার পরেও ওই দুটি, একটি হচ্ছে যে দীর্ঘস্থায়ীভাবে বিশেষ বিশেষ কিছু প্রাধিকার খাতে কী ধরনের প্রয়োজনীয় পরিবর্তন আনা উচিত, কিংবা ওই ধরনের খাতগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করণীয়, ডক্টর মুর্শিদের তত্ত্বাবধানে যেই কমিশনটি টাস্কফোর্সটি হয়েছিল এটি, আর ডক্টর হোসেন জিল্লুর রহমানের নেতৃত্বে যে এই 2-1 দিন আগে যে টাস্কফোর্সটি করা হয়েছে, এটি ছাড়া প্রণিধানযোগ্য কোনো সংস্কার আমরা যেভাবে কাজ করছিলাম সেভাবে চলছে না। কিংবা ওই যে হারবার্ডের লেখকদের বইটির কথা বললাম, কিংবা বিভিন্ন প্রাধিকার খাতে উন্নয়নকে কিংবা প্রবৃদ্ধিকে আরও সহনশীল করা, আরও গ্রহণযোগ্য করা, আর বাজারের অত্যাচার থেকে, সাময়িক অত্যাচার থেকে সাধারণ জনগণকে রক্ষা করার জন্য বাজার ব্যবস্থায় কী ধরনের সংস্কার করা, সেগুলোর ব্যাপারে আমরা কিন্তু খুব একটা শুনিনি। আমি শুনবো আরও আপনার কাছ থেকে। এবং প্রফেসর বিদিশা, আপনি নিশ্চয়ই একমত হবেন যে সংস্কার কমিশন, যদিও কিছু কিছু কমিশন বা কমিটির কথা মিস্টার মামুনুর রশীদ বলছেন, সংস্কার কমিশন গঠন করা আর তার রিপোর্ট প্রদান সংস্কার নয়, এই সন্দেহ। এখানে কিছু কিছু কমিশন আমরা দেখেছি রিপোর্ট দিয়েছে, কিন্তু কার্যত সেগুলো নিয়ে কোনো কাজও হয়নি। সো অর্থনীতিতে চিত্রটা আপনি কি দেখছেন? জি, প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে যে সংস্কার, অর্থনীতির ক্ষেত্রে যে সংস্কারটা সেটা, এবং আমি বলবো যে শিক্ষার ক্ষেত্রে সংস্কার, এই দুটো ক্ষেত্রে সংস্কার কমিশন হবে এবং একটা বড় ধরনের সংস্কারের কিছু প্রস্তাবনা আসবে, সেটা আমরা আশা করেছিলাম। তবে সেটা আমরা দেখিনি, কিন্তু আমি যেটা মনে করব যে সেটার চেয়েও জরুরি, যেটা আপনি যেটি বললেন যে কমিশন হওয়াটাই তো বড় কথা না, রিপোর্ট দেওয়াটাই বড় কথা না, এবং কমিশন যদি নাও হয় তারপরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। কারণ একটা জিনিস আমার যেটা মনে হয় যে সব জায়গাতে আমি খুব ভালো প্রোগ্রেস অর্থনীতির যে হবে এবং সব জায়গাকে কেন্দ্র করেই যদি কাজ করতে চাই, তাহলে আসলে সংস্কার বলেন বা পরিবর্তন, ইতিবাচক পরিবর্তনটা হয়তো এতটা দ্রুত হবে না।
কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে যদি আমরা একটু ফোকাস করি এবং সেই জায়গাগুলোতে ইতিবাচক কিছু পরিবর্তন হচ্ছে কিনা এবং ফান্ডামেন্টাল কিছু পরিবর্তন হচ্ছে কিনা, এবং সেই জায়গাগুলোতে আমি বলবো যে মোটা দাগে যদি বলি যে কয়েকটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা হচ্ছে যে আর্থিক খাত এবং আর্থিক ব্যবস্থাপনার জায়গাটা। সেখানে ব্যাংকিংয়ের বিষয়গুলো যেমন আছে, এর পাশাপাশি শেয়ার বাজার এবং অন্যান্য বিষয় যেগুলো, এই জায়গাটায় যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার দিক থেকে কতটুকু পরিবর্তন হচ্ছে, এবং এটা আমার কাছে মনে হয় যে বিশেষ করে বর্তমানে এটা একটা ফান্ডামেন্টাল একটা জরুরি একটা বিষয়। সেখানে আমরা দেখেছি যে কিছু ইতিবাচক কিছু স্টেপ নেওয়া হয়েছে, সেই জায়গাটা একটা। দ্বিতীয় যে জায়গাটা সেটা আমি বলবো যে সেটা হচ্ছে যে সরকারের ব্যয় ব্যবস্থাপনা। আমার মনে হয় যে যেহেতু আমরা বাজেট নিয়ে কথা বলছি, সেহেতু দেখা যায় যে আমরা কিন্তু প্রতি বছরই দেখা যায় এই মে মাসে আমরা দেখব যে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে আমরা দেখব যে ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় ধরনের আমরা একটা বাস্তবায়নের ক্ষেত্রে একটা ঘাটতি লক্ষ্য করব। সুতরাং এই সরকারের ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় ধরনের কিন্তু পরিবর্তন আসা দরকার, এবং সেখানে আসলে দেখা দরকার যে আমরা কিন্তু বছরের পর বছর ধরেই কিন্তু শুনি কিছু কিছু মন্ত্রণালয় কিছু কিছু জায়গায় কিছু সমস্যা আছে, কিছু জায়গায় বাস্তবায়ন হচ্ছে না। এটা থেকে কেন আমরা বেরিয়ে আসতে পারছি না, এবং এখন এখান থেকে বের হয়ে আসতে হবে, এবং সেটার জন্য আসলে কি স্টেপ নেওয়া হয়েছে এটা একটু জানা দরকার এবং এটা করা দরকার। আরেকটা তৃতীয় খুব গুরুত্বপূর্ণ জায়গা অবশ্যই যেটার কথা ডক্টর মামুনুর রশিদ বললেন, যে একটা আমাদের বিশেষ করে আমাদের রাজস্ব আহরণের যে জায়গাটা, ওই জায়গাটাতে অর্থাৎ ব্যয় যদি একটা জায়গা হয় তাহলে আয়ের যে জায়গাটা অর্থাৎ রাজস্ব আহরণের ব্যবস্থাপনা, সেখানে আসলে আমাদের ফান্ডামেন্টাল কী ধরনের পরিবর্তন এখন এই বর্তমান যে সরকার, সেই সরকার আসলে কী ধরনের পরিবর্তন করছে, এবং পরিবর্তনগুলো কিন্তু করা দরকার। কারণ এই সময়টাতে আসলে কিছু কিছু সংস্কার, আমি সংস্কার কমিশন দেওয়া সাপোর্ট করা না, কিন্তু এইরকম কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের সবাই যখন আমরা কথা বলি তখন আমাদের কিন্তু আজকে আপনি আমার কথা বলেন, আপনার কথা বলেন, কিংবা একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের কথা বলেন, সবার কিন্তু একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটা হচ্ছে যে জিনিসপত্রের দাম, মূল্যস্ফীতি। তো এই জায়গাটা কিন্তু আমার কাছে সবসময় যেটা মনে হয় যে এটা কিন্তু খুব পরিষ্কার না যে আসলে বাণিজ্য মন্ত্রণালয়ই কি এটা সম্পূর্ণ দেখভালের কাজে নিয়োজিত, নাকি কারণ এখানে কিন্তু সংশ্লিষ্টতা অনেকের আছে। মূল্যস্ফীতির বিষয়টা কিন্তু খুব সহজ একটা বিষয় নয়, এবং সেখানে কিন্তু আপনি রাজস্ব নীতি আছে, মুদ্রানীতি আছে, সেটার পাশাপাশি কিন্তু দেখবার বিষয় আছে যে খাদ্য মন্ত্রণালয়ের বিষয় রয়েছে, কৃষি মন্ত্রণালয় রয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে। তো এই জায়গাগুলোকে কেন্দ্র করে এই ধরনের কিছু ফান্ডামেন্টাল জায়গাগুলো, অর্থাৎ আমরা সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে একটা সুশাসন চাই, আমরা মূল্যস্ফীতিটাকে নাগালের মধ্যে স্বস্তিদায়ক পর্যায়ে রাখতে চাই, আমরা দেখতে চাই যে ব্যয় যেটা হচ্ছে সেই ব্যয়টা দক্ষতার সাথে হচ্ছে, এফিশিয়েন্টলি হচ্ছে দেখতে চাই। তো এই জায়গাগুলো আয়ের ক্ষেত্রে আমরা আরও আয়টা বাড়াতে চাই, এবং আমরা আসলে প্রগতিশীল কর ব্যবস্থাপনা আমরা দেখতে চাই যাতে করে আমাদের বৈষম্যটা কমবে। তো এই জায়গাগুলোতে আমাদের আসলে কাজগুলো হচ্ছে কিনা, এবং এই জায়গাগুলোতে কিন্তু কিছু ভিজিবল কিছু পরিবর্তন দরকার আছে, এবং সেই ভিজিবল পরিবর্তনের ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে আমি ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি কিন্তু খুব বেশি পরিবর্তন দেখি নাই, যে এই জায়গাটাতে আসলে ভিজিবল কোনো পরিবর্তন হচ্ছে কিনা। কারণ আমরা যদি আবার এই বছরও যদি বলি যে বাস্তবায়নের হার, এবং আমরা যদি এখান থেকে বেরিয়ে আসতে না পারি তাহলে আমরা আসলে কখন বের হয়ে আসবো। আসলে যে বাজেটারি অ্যালোকেশন বিশেষ করে শিক্ষা বা স্বাস্থ্যের মতো খাতগুলোতে যেখানে আমরা দিচ্ছি, সেই জায়গাগুলোতে যদি ব্যবস্থাপনাটা সঠিক না হয় তাহলে সেখান থেকে আসলে সুফল সাধারণ মানুষ কিভাবে পাবে। এই জায়গাগুলোতে আসলে আমাদের একটা বড় ধরনের পরিবর্তন এবং বড় ধরনের কিন্তু সংস্কারের দরকার আছে। এটা কোনো কমিশন করে না হলেও এই জায়গাগুলোতে দেখার দরকার আছে। মিস্টার মামুনুর রশিদ, বাজেটের প্রশ্ন, ব্যাংকিং খাতের প্রশ্ন, মানে নেল অন দ্য হেড একদম। তো সেই ক্ষেত্রে উনি জানেন নিঃসন্দেহে, উনি পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে বেশ কয়েকটা রিভিউতে ছিলেন, এবং আমাদের প্রতিষ্ঠানেরও সুযোগ হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে, বিশেষ করে পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় শেষে টার্গেট মার্কেটের উপরে কি কি কাজ হয়েছে, কতটুকু এগোতে পেরেছে, পরিকল্পনাগুলোর আসলে কতটুকু প্রয়োজনীয়তা ছিল কিংবা ছিল না, এবং পরিকল্পনার পঞ্চবার্ষিক পরিকল্পনা কিংবা তৎকালীন দ্বিবার্ষিক পরিকল্পনার যে প্রাধিকার খাতগুলো ছিল, সেই প্রাধিকার খাতগুলোতে বিনিয়োগের কারণে কিংবা বাজেটের অ্যালোকেশনের কারণে কি লাভ হয়েছে, আসলে কি দেশের লাভ হয়েছে কিনা। অবশ্যই আমরা যেহেতু ব্যয়ভিত্তিক আয় বাজেট করি অনেকদিন যাবত, আমাদের মতো অনেক দেশই তা করে, যে এক্সপেন্ডিচার লেড বাজেট প্রসেস। তো
তো সেই ক্ষেত্রে আমরা আগেই বলেছিলাম, আপনি জানেন যে আমাদের বাজেট ব্যয়ের, এটা রাজস্ব বাজেট হোক আর উন্নয়ন বাজেট হোক, বিরাট একটি অংশ চলে যায় সরকারের পরিচালনাগত কিংবা অপারেটিং এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টে। সেই সাথে সরাসরি জড়িত হচ্ছে সরকারের আকার, সরকারের কত আকার কি হওয়া উচিত। যেমন আমরা ম্যানেজমেন্টে পড়েছি অপটিমাম ক্যাপাসিটি মডেলিং। যদি আপনাকে আমি আজকে বলি যে 7,90,000 কোটি টাকার একটা বাজেট হবে এইবার, আমরা জানতে পেরেছি 7,000 কোটি টাকা কমবে, গুড। তাহলে 7,90,000 কোটি টাকার বাজেটকে ডেলিভার করার জন্য টার্গেট মার্কেটের কাছে তার সুবিধাটা এনে দেওয়ার জন্য উপযোগিতা প্রমাণ সাপেক্ষে ব্যয় করার জন্য, একটি কথা ওনারা প্রায়ই বলেন যারা অর্থনীতি পড়ান, যে এই বাংলাদেশের মতো দেশগুলোতে গুণগত মান বজায় রেখে 1 টাকা খরচ করা যত না কঠিন, তার থেকে অনেক বেশি সহজ হচ্ছে 1 টাকা আয় করা। অনেক সময় ইনডাইরেক্ট ট্যাক্স বসে আমরা অনেক টাকা আয় করার চেষ্টা করি, যেহেতু প্রত্যক্ষ করের মাধ্যমে টাকা আদায় করতে পারছি না আমরা। কিন্তু এই অপটিমাম ক্যাপাসিটি মডেলিং, যে 7,90,000 কোটি টাকার এই ব্যয়ভারের একটি বাজেট পরিচালনা করার জন্য, উপকার ভোগীদের কাছে ন্যূনতম উপকার পৌঁছে দেওয়ার জন্য সরকারের সাইজ কত হওয়া উচিত, এ ব্যাপারে কোনো কাজ হয়েছে? কোনো কাজ হয় নাই। অনেক বছর আগে আমরা যখন অর্থনীতির ছাত্র ছিলাম, বোধহয় আমি পাশ করার মতো অবস্থায় গিয়েছিলাম 80-র দশকের শুরুর দিকে, তখন একটা শুনেছিলাম ইআরডিতে একটা প্রজেক্ট হচ্ছিল জাতিসংঘ উন্নয়ন তহবিলের তত্ত্বাবধানে, যে অপটিমাম ক্যাপাসিটি মডেল, সরকারের অপটিমাম সাইজ কত হওয়া উচিত সরকারের দায়িত্বশীলতা বিবেচনায়, সরকারের কর্তব্য বিবেচনায়। তো সেটা কিন্তু পরে আর আগায় নেই। আমরা কিন্তু দেখেছি গেল 16 বছরে যখন তখন সিনিয়র সচিব থাকুক আর না থাকুক, অতিরিক্ত সচিবের ভারে চলা যাচ্ছিল না মন্ত্রণালয়ে, যুগ্ম সচিব, সচিব, সচিব গ্রেড 1, বিশেষ কিছু পোস্টকে আবার গ্রেড 1 বানিয়ে ফেলা হলো। এটা কিসের বলে, কোন শাসনতন্ত্র তাদেরকে এই অধিকার দিয়েছে? নোবডি ইভেন নিউ। সরকারের অপটিমাম ক্যাপাসিটি মডেল ফলো করে, মানে ইউরোপের অনেকগুলো দেশ, কিন্তু ছোট্ট ছোট্ট দেশ, আমাদের জন্য উদাহরণযোগ্য হয়ে গেছে। আমরা যারা অর্থনীতির প্রায়োগিক দিক নিয়ে কাজ করি, সুযোগ হয়েছে, তাদের জন্য উদাহরণযোগ্য। আমরা ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে যখন কথা বলি, তারা বলে, হোয়াই ডোন্ট ইউ লুক এট দিস কান্ট্রি ইন CIS, দ্যাট কান্ট্রি ইন ইউরোপ, ইভেন 1 or 2 কান্ট্রিজ ইন আফ্রিকা আমাদের জন্য একটা মডেল হয়ে গেছে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের দেশে যে সংস্কারগুলো হয়েছে, মানে এটা হতাশাজনক কিংবা নির্মম সত্য হলো বাস্তব, সবগুলো সংস্কার কিন্তু আসলে উন্নয়ন সহযোগী প্রসূত। দ্যাট টেলস ইউ, মানে আমাদের স্থানীয়দের পরিচালিত, এটা শুনতে ভালো লাগে। লেখাই দেখছি শিরোনাম বিশ্ব ব্যাংকের সুপারিশে ব্যাংক খাতে রূপান্তর কতটা হবে। যাই হোক, সেটা আমি কিছুটা মানে সলজ্জিত, কারণ আপনি তুলে এনেছেন, আপনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ যে এটা পড়ার আপনার সুযোগ হয়েছে কিংবা আপনি তুলে এনেছেন। বাট যেটা হচ্ছে যে এই উন্নয়নগুলো, সংস্কারগুলো মূলত জাতিসংঘ উন্নয়ন তহবিল, এশীয় উন্নয়ন ব্যাংক, IFC, ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপিয়ান মানে ইউনিয়ন, এদের মতো অতীতকালে, নিকট অতীতে USAID, রোহিঙ্গা সহ সব কিছু কিন্তু তাদের প্রসূত। আমরা দেখেছি স্থানীয়ভাবে প্রসূত কোনো প্রকল্পই বিভিন্ন কারণে, রাজনৈতিক প্রভাবের কারণে হোক, অপপ্রভাবের কারণে হোক, সেটা কিন্তু বাস্তবের মুখ দেখেনি। তার মধ্যে আবার বেশিরভাগ সংস্কারের টাকা ব্যয়িত হয়েছে আলটিমেটলি উন্নয়ন বাজেটের অর্থায়নে। দ্যাট মিনস ডাইভার্ট করে দেওয়া হয়েছে। যদিও এসেছিল ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, এসেছিল রেজিলিয়েন্স সাপোর্টের জন্য, এসেছিল সোশ্যাল প্রোটেকশনের মানে পরিধিটা বাড়ানোর জন্য, কিন্তু আলটিমেটলি যেহেতু আমাদের রেভিনিউ আর্নিংটা, যেটি উনি শুরুতেই বলেছেন, খুব কম এবং ওয়ান অফ দ্য লোয়েস্ট ট্যাক্স GDP রেশিও ইন দ্য ওয়ার্ল্ড, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় উন্নয়ন সহযোগীদের হাতে পায়ে ধরে টাকাটা ডাইভার্ট করে দিয়েছি। যেই কারণে ওই ন্যূনতম সংস্কার যেগুলো শুরু করেছিল উন্নয়ন সহযোগীরা, সেগুলোরও সবগুলো আমরা সুফল পৌঁছে দিতে পারিনি সত্যিকারের অভিষ্ট উপকার ভোগীদের কাছে। তারপরে আরেকটা জিনিস আসছে, আপনাকে বলি যে 2টি 1320 মেগাওয়াট কয়লা সংজাত প্রকল্প আগের সরকারের সময়, একটি হচ্ছে কিছুটা কলঙ্কিত, সেগুলো হচ্ছে খুলনার অদূরে যে প্রকল্পটি বাংলাদেশ ভারত
বন্ধুত্ব প্রকল্প, সেটির ব্যয়ভার নির্ধারিত হয়েছিল $1.6 বিলিয়ন। সেগুলোর অনেক চ্যালেঞ্জ ছিল, অ্যাপার্ট ফ্রম ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট চ্যালেঞ্জ, রামপাল প্রজেক্টের কথা বলছি আমি। তারপরে অনেক চ্যালেঞ্জ ছিল, সাপ্লাই চেইন চ্যালেঞ্জ। একই সময়ে আবার একটি 1320 মেগাওয়াট একই সমান বিদ্যুৎ প্রকল্প নির্মিত হচ্ছিল এস আলমের তত্ত্বাবধানে, মানে আরও অনেক ভালো সুবিধাজনক জায়গায় চট্টগ্রামে। সেই প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছিল $2.2 বিলিয়ন। তাহলে একই মানের কয়লা সংজাত, কিন্তু মানে ফিজিক্যাল কন্ট্যুর এবং ইনফ্রাস্ট্রাকচার অনুসারে, সাপ্লাই চেইন অনুসারে বেটার সিচুয়েশন, বেটার প্লেস চট্টগ্রাম, সেইটার কিন্তু ব্যয়ভার কেন মানে চাইনিজ ইয়েতে টেকনোলজিতে $600 মিলিয়ন বেড়ে গেল। দ্যাট টেলস ইউ যে কি হয়েছিল প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে। আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা আর নাইবা বললাম, এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এবার আসি রাজস্ব আহরণ। আমরা প্রতিবারেই সেই সাইফুর রহমান সাহেব, মরহুম সাইফুর রহমান সাহেবের বাংলাদেশের সম্ভবত সবচেয়ে পরিধানযোগ্য অর্থমন্ত্রী, ওনার সময় শেষ দিক থেকে আমরা শুরু করলাম প্রাক বাজেট আলোচনা, যেটা মিস্টার কিবরিয়া আরও সুসংহত করেছিলেন। একটা অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদও গঠন করেছিলেন। তারপর এটা চলেছে নিকট অতীতে, এইবারও হয়েছে। প্রাক বাজেট আলোচনায় আমরা দেখলাম কি, যত আলোচনা করি আসলে খুবই উৎসাহ সহকারে মিস্টার মোহিত মানে রীতিমতো নোট নিতেন, কিন্তু তারপরে যখন বাজেট বেরোতো সেটা দেখলাম কি কিছুই নাই ওখানে। তারপরে আমরা যারা আমাদের বন্ধুস্থানীয় অর্থ সচিব ছিলেন কিংবা জাতীয় রাজস্ব উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন এনবিআরের, তাদেরকে বলতাম, ওনারা মোনালিসার মতো মুচকে হাসতেন। যেটা আকাঙ্ক্ষা যেটা ছিল এবং বাস্তবায়নের সময় তাড়াহুড়ার যে সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে ওনারা আর ওই প্রাক বাজেট আলোচনার প্রতি কোনো জাস্টিফিকেশন করতে পারেননি। একটি ছোট্ট কথা এখানে বলতে চাই, ডক্টর বিদিশা খুব সুন্দর একটি কথা এনেছেন, যে আমি মনে করি ভবিষ্যৎমুখী সংস্কার মানে হচ্ছে শিক্ষা এবং অর্থনীতি। দিস ইজ সো রাইট, এবং কামিং ফ্রম হার ইজ সো, মানে আই এম সো গ্রেটফুল টু হার, যে এই যে শিক্ষার যে মাশরুম গ্রোথ হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ, এমনকি প্রাইভেট স্কুলের। ডক্টর ফরাসউদ্দিন আমার যদ্দূর মনে পড়ে একজন শিক্ষাবিদ হিসাবে নিজেকে পরিচিতি দিতে সবচেয়ে বেশি আনন্দ পেতেন উনি, অন্তত আমাদের সামনে। আমরা যখন আইবিতে পড়াতাম একসাথে, তখন উনি যে মুখে ফেনা তুলে ফেলেছিলেন বছরের পর বছর, একটা ন্যাশনাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল, কোন ইউনিভার্সিটি কী পড়ানো উচিত, কোন ইউনিভার্সিটি সেরা ইউনিভার্সিটি, প্রত্যেকে বিজ্ঞাপন দিচ্ছে, প্রত্যেকে বিজ্ঞাপন দিচ্ছে, মানে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন কর্তৃক অনুমোদিত। কারা পড়াচ্ছে, কি পড়াচ্ছে, সিলেবাস কি, গ্রেড কি, এত গ্রেড পড়ানো উচিত কিনা, নোবডি ইজ বদার্ড। এই যে রাজস্ব আহরণের ক্ষেত্রে জিনিসটা কি হচ্ছে, আমরা যে সমস্যার নির্ণয়ন, যেটাকে আমরা বলি ডায়াগনস্টিক রিভিউ, রুগীর রোগকে, আজকে দেখবেন আপনি এবারকার হসপিটালে যান, এমনকি ঢাকা মেডিকেল কলেজে যান, বলবে কি আপনাকে এতগুলা ল্যাব টেস্ট করে আনেন। এই ল্যাবরেটরি টেস্ট কি ডায়াগনস্টিক রিভিউ। আমরা তো সমস্যা যদি নির্ণয়ন করতে না পারি, আমরা কি ওষুধ দিব? সমস্যা নির্ণয়নের ক্ষেত্রে আমরা এখনও অনেক পিছিয়ে আছি। সমস্যা নির্ণয়নের জন্য যে ডায়াগনস্টিক রিভিউ করা উচিত, যে ডিপিস্টিক স্টাডি করা উচিত, সেগুলা করার ক্ষেত্রে আমাদের সক্ষমতা নেই। বেশিরভাগ প্রতিষ্ঠানের সক্ষমতা নেই, কিংবা আজকের প্রযুক্তির দুনিয়ায় অভিনবত্ব যে শব্দটি রয়েছে, যে এআইয়ের কথা বলেন, ব্লকচেনের কথা বলেন, মেশিন লার্নিংয়ের কথা বলেন, সেগুলার কিন্তু একটারও আমরা বাস্তবায়ন করতে পারছি না। এবং আমরা অনেকেই কিন্তু খাতওয়ারি প্রাধিকারের কথা বলি, সে রপ্তানির কথা বলেন, শিক্ষার কথা বলেন, প্রবাসী আয়ের কথা বলেন, কিংবা প্রযুক্তির অধিকতর ব্যবহারের কথা বলেন। ইংরেজিতে একটা কথা আছে, হোয়ার দ্য শু পিঞ্চেস, কোথায় তোমার জুতো খোঁচানি দিচ্ছে, সেইটা যদি আমরা না বুঝি, আমরা কিভাবে সমস্যার সমাধান করব। উনি একটা সুন্দর কথা বলেছেন পরিশেষে, যে মূল্যস্ফীতি আসলে আমাদের এখানে একটি কথাই শুধু শোনা যায়,
এবং সাধারণ মানুষের কাছে অর্থনীতি ভালো খারাপ সেটাই সিন্ডিকেট। কিন্তু এইটা কি সিন্ডিকেট যখন নাকি ধরেন ওনারা ভালো করে ক্লাসে পড়ান, আমাদেরকেও হয়তো পড়াতেন, আমরা যদি ওনাদের ছাত্রছাত্রী হতাম, যে সেটা হচ্ছে যে কস্ট পুশ কিংবা ধরেন কি জানি ডিমান্ড পুল। সো চাহিদা সংজাত নাকি মূল্য সংজাত? মূল্য সংজাত যে মূল্যস্ফীতি সেটা মূলত আন্তর্জাতিক বাজারের পণ্য মূল্য কিংবা আমাদের আমদানি যখন বেড়ে যায়, when we cannot avoid international market torture কিংবা you face the market, you cannot make the market, ছোট্ট কান্ট্রি হিসাবে you only face the market, আমাদের ইকোনমিক্সের টিচাররা যেটা পড়িয়েছেন। সেই ক্ষেত্রে আর যদি আমাদের এখানে যদি উৎপাদন সংকট হয়, উৎপাদন স্বল্পতা হয়, কিংবা আমাদের যে ডেটা দেখাতো অনেক উৎপাদন হচ্ছে, আমরা প্রায় খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছি, আবার কেন মূল্যস্ফীতি হচ্ছে এটা বের করতে পারছি না। আবার আমরা অনেক সময় দেখেছি ভারত একটা বিরাট ব্যাপার, ভারতে যদি মূল্যমান কম থাকে ভারত থেকে আমাদের ট্যাক্স ফাঁকি দিয়ে বর্ডার দিয়ে ঢুকে পড়ে, আবার আমাদের দেশে যদি মূল্য কম থাকে ভারতে যদি বেশি থাকে আবার বর্ডার দিয়ে আমাদের আনিত চিনি, আমাদের আনিত ভোজ্য তেল আবার ভারতে চলে যায়। সেইগুলা আমাদের বাণিজ্য মন্ত্রণালয় সুন্দর একটা কথা বলেছেন, এটার দায়িত্ব কি বাণিজ্য মন্ত্রণালয়ের নাকি বাংলাদেশ ব্যাংকের? সুদের হার কমানো উচিত নাকি ডলারের রেটে আবার চোখ দেওয়া উচিত? এটা কিন্তু আমরা কোনো গভীর গবেষণা এখনো আমরা দেখিনি। এইটা হচ্ছে আরেকটা জিনিস আমরা দেখেছি, আমাদের প্ল্যানিং কমিশন সেখানে টোটালি ব্যুরোক্রেসি এবং সরকার দ্বারা সরকারের একটা বি টিম সি টিমের মতো জিনিস, যে সরকার কি চায়, সরকার কি শুনতে চায়। অথচ ভারতের আমার সুযোগ হয়েছে, যেহেতু নীতি আয়োগের মাধ্যমে মিস্টার মনমোহন সিং বলেন, পি চিদাম্বরম বলেন, একটা ব্যাপক একটা চেঞ্জ হয়ে গেছে সরকারের পরিকল্পনা, বিশেষ করে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন এবং সেই বাস্তবায়নের পথে টেকনোলজি কি রোল প্লে করতে পারে। আপনি দেখেন নিকট অতীতে ভারতে যে দুটো ব্যাপক সংস্কার হয়েছে, সেটা একটা জিনিস হচ্ছে যে তাদের যে অ্যাকাউন্ট খোলা, অভিন্ন অ্যাকাউন্ট ইউপিআই, দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে তাদের যে জিএসটি রিফর্ম, তাদের ট্যাক্স রিফর্মের ফলে প্রচুর জিনিস হয়েছে। আমরা শুধু ছোটোখাটোভাবে একটুখানি বলার চেষ্টা করেছি যে যখন নাকি প্রচুর টাকা ওনারাই গবেষণা করে বের করলেন যে প্রচুর টাকা সার্কুলেশনের বাইরে চলে গেছে, প্রচুর টাকা শুরুর দিকে অগাস্ট অভ্যুত্থানের পরপরেই বালিশের নিচে চলে গেছে, সিন্ধুকে চলে গেছে। তখন আমরা ছোট্টখাট্টভাবে একটু কথা বলেছিলাম, ইজ ইট টাইম ফর ডিমনিটাইজেশন? এত লোক গরিব মানুষের পক্ষে চলে গেল, সঙ্গত কারণেই হয়তো গরিব মানুষ বেশি সাফার করবে। কিন্তু আমরা কিন্তু দেখেছি এত যে সমস্যা হয়েছে, এত কিছুর পরেও এমনকি নোবেল বিজয়ী যে অর্থনীতিবিদ ভারতের, উনি কিন্তু বিরোধিতা করেছিলেন সাধারণ জনগণের সমস্যা দেখে। কিন্তু ভারতের অর্থমন্ত্রী কিন্তু এতটুকু কিন্তু এই সংস্কার থেকে ফেরত আসেননি। এবং এখন যদি ডক্টর বিদিশার মতো কেউ গবেষণা করে, পোস্ট জিএসটি ইমপ্লিমেন্টেশন গবেষণা, এখন কিন্তু প্রত্যেকটা রিপোর্ট আসছে যে দিস ওয়াজ নেসেসারি, দিস হ্যাজ পজিটিভলি ইম্প্যাক্টেড দ্য ইকোনমিক ফিউচার ট্র্যাজেক্টরি অফ ইন্ডিয়া। তো এই সংস্কারের প্যারেন্ট কে হবে? আমরা আজকে আলোচনা করেছি, এই সংস্কারের প্যারেন্ট হবে একটা ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে নির্বাচিত একটি সরকার, একটি ভবিষ্যৎমুখী সরকার, যেটি ওই হোয়াই নেশনস ফেইলে তারাও বলেছে কিন্তু যে একটা ইনক্লুসিভ পার্টিসিপেটরি ফরওয়ার্ড লুকিং ডিপ ডাইভিং ইকোনমিক্স কিংবা ডায়াগনোসিস অ্যানালাইসিসের কারণ সক্ষম এই ধরনের একটা সরকারের। আপনি কনক্লুশনে চলে এসেছেন প্রায়, ডক্টর বিদিশা। আচ্ছা, আগের কথা সূত্র ধরে যদি কয়েকটা বিষয় একটু বলি। একটা বিষয় হচ্ছে যে যেটা খুব যৌক্তিকভাবেই বলা হলো যে বিনিয়োগগুলো যে জায়গাগুলোতে করা হয়েছে, অর্থাৎ সেটা জ্বালানি খাত হোক বা অন্যান্য জায়গাগুলো হোক,
সেই বিনিয়োগের সবগুলো বিনিয়োগকে খুব যৌক্তিক কিন্তু আমরা বলতে পারছি না। এবং বিশেষ করে যৌক্তিকতাটা যেটা নির্ভর করে সেটা হচ্ছে যে আসলে আমাদের তো দিনের শেষে চিন্তা করতে হবে যে কস্ট বেনিফিট। হ্যাঁ, সুতরাং এটা আসলে কস্টের দিক থেকে এটা কত এফেক্টিভ ছিল, এবং সেই জায়গাগুলোতে যে কিছু কিছু নীতি নির্ধারণের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে কতগুলো মেগা প্রকল্প এবং বড় ধরনের দৃশ্যমান কিছু উন্নয়নের বিষয়গুলো, সেগুলোকে যখন গুরুত্ব দেওয়া হচ্ছে, তার মানে যে এই অর্থটা তো নিশ্চয়ই আসছে অন্য কোনো খাতগুলো থেকে, এবং সেই জায়গাগুলোতেই দেখা গেছে যে আমাদের যে অগ্রাধিকারের যে জায়গাটা, সাধারণ মানুষের অগ্রাধিকারের জায়গাটা, সেই জায়গা থেকে আমরা সরে গেছি। এবং সেই জায়গা থেকে বিশেষ করে আমি একটা জায়গায় বলবো যে শিক্ষার জায়গাটার কথা যখন আমরা বলি, তখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি নিজে হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু আমার মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রাথমিক শিক্ষার দিকে আমরা আসলে কতটা গুরুত্ব দিচ্ছি। এবং সেই জায়গাগুলোতে আমরা যদি শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রেও আমরা যদি দেখি, সেখানে আমার যতটুকু মনে হয় যে এখানে একটা সমস্যা হচ্ছে যে আমরা কিন্তু এখনো বাস্তবায়নের হার অত্যন্ত শ্লথ। দ্বিতীয় আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বাজেটের ক্ষেত্রে ওই যে যখন বাজেটের আগে আলোচনা হয়, তারপরে যে বাজেট প্রণয়ন বাস্তব যেটা প্রস্তাবিত হয়, এরপরে যখন আবার এর আগের বছরের বাজেট আমরা সংশোধিত বাজেটটা দেখি, তখন দেখা যায় সেখানে আরো বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে। এবং তখন দেখা যায় এবং পরিবর্তনটা এবং কাটছাটটা কোথায় হয়েছে, তখন কিন্তু আমরা দেখি হয়তো শিক্ষার ক্ষেত্রে হয়তো কাটছাট হয়ে গেছে। ইনিশিয়ালি হয়তো মনে হচ্ছিল যে শিক্ষার যে বরাদ্দ সেটা আমরা অপ্রতুল বলি, তারপরও সেই বরাদ্দটাও থাকছে না। একে তো বরাদ্দ থাকছে না, তারপরে বাস্তবায়নের হার শ্লথ, এবং তারপরও যদি আমরা দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শিক্ষার গুণগত মান। এবং সেই জায়গাটাতে আমরা দেখি যে আমাদের কিন্তু শুধু শিক্ষার জন্য স্কুল করলে হবে না, বিল্ডিং করলে হবে না, যেটা বিষয় হচ্ছে যে জিনিসটা পড়ানো হচ্ছে সেই জায়গাটাতে, এবং সেটা কতটা একটা বিষয় হচ্ছে যে সার্বিক যে একটা, আমরা যদি বলি যে একটা বিল্ডিংয়ের একটা ভিত্তি দরকার, সেই ভিত্তিটা কতটা মজবুত, অর্থাৎ কিছু কিছু ফান্ডামেন্টাল বিষয়গুলোতে ছেলেমেয়েরা আসলে কতটুকু শিখছে, এটা খুব ভালো জিপিএ পাওয়া, সেটা কিন্তু আসলে ট্রু রিফ্লেকশন হচ্ছে না সে কতটুকু শিখতে পারছে এই জায়গাটা। কারণ এই জায়গাটাতে যদি আমরা বড় ধরনের পরিবর্তন না আনি, তাহলে আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং আমাদের যদি ফরওয়ার্ড লুকিং বিষয়গুলো চিন্তা করি, আমরা এখন আমাদের যে তরুণ জনগোষ্ঠীর যে সুবিধাটা এখনও আমাদের আছে, সেই জায়গাগুলোতে কিন্তু তাদেরকে নিয়ে আমরা কিন্তু সামনে আগানোটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ আমাদের কিন্তু দরকার এখন এআই নির্ভর যে প্রযুক্তি, সেই জায়গাটাতে ছেলেমেয়েরা কাজ করবে এবং উন্নত ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করবে। কিন্তু আমাদের যদি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যদি আমরা বড় ধরনের পরিবর্তন না আনতে পারি, তখন এই ধরনের বহির্বিশ্বে এখন শিক্ষার ক্ষেত্রে এবং টেকনোলজির ক্ষেত্রে যে পরিবর্তনটা হচ্ছে, সেখানে কিন্তু তাল মেলানো আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এবং সেই জায়গাগুলোতে কিন্তু এই গুণগত মানটা খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেক বিশ্ববিদ্যালয় তৈরি করা কিংবা স্কুলে বড় বড় বিল্ডিং তৈরি করা বড় কথা না, কারা পড়াচ্ছেন, বিশেষ করে আমি বলবো যে প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া, তাদের ক্ষেত্রে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এবং বিভিন্ন জায়গায় যে ক্লাসরুমগুলো রয়েছে, সেই ক্লাসরুমগুলোতে আসলে কি পড়ানো হচ্ছে, এমনকি কলেজ লেভেলে বা বিশ্ববিদ্যালয় লেভেলগুলোতে আমরা দেখি, তখন এখানে আসলে একটা সার্টিফিকেট পেয়ে যাওয়া কিন্তু শেষ কথা না। যে কারণে আমরা বারবার বলছি, এটা রিফ্লেকশন কিন্তু আমরা দেখছি আমাদের শ্রমবাজারের ক্ষেত্রে। এবং শ্রমবাজারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা বারবারই একটা কথা বলি যে স্কিল মিসম্যাচ হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ বাজারে যা চাওয়া হচ্ছে কর্মসংস্থানের জন্য যেটা দরকার, সেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না ছেলে মেয়েদের মধ্যে, এবং তার ফলাফল স্বরূপ আমরা বলছি যে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। তো এটা কেন তৈরি হচ্ছে? তার মানে নিশ্চয়ই আমাদের কারিকুলামের সমস্যা আছে, এবং এখানে যে ফারাকটা আছে, এই ফারাকটা কিন্তু আমাদেরকে নিয়ে কাজ করা দরকার। এবং সেই জায়গাটাতে কিন্তু একটা খুব বড় ধরনের একটা এমফাসিস দেওয়া দরকার, যে আমাদের প্রাথমিক শিক্ষার জায়গাটা, সেই জায়গাটাতে গুণগত মানটা তৈরি করা। এবং সেখানে বিষয়টা হচ্ছে যে একজন ইন্টারমিডিয়েট পাস কিনা, তার চাইতে বড় কথা হচ্ছে যে তার যতটুকু সে পড়েছে, সেটার জন্য যতটুকু দক্ষতা এবং যে অ্যানালিটিক্যাল স্কিলটা দরকার, সেই অ্যানালিটিক্যাল স্কিলটা সে অর্জন করতে পারছে কিনা সেটা। এবং আর দ্বিতীয়ত যেটা
যেটা সেটা হচ্ছে যে উচ্চশিক্ষায় যে পড়াটা হচ্ছে সেই পড়াটার ক্ষেত্রে সেটা আসলে কতটা সে তাকে আসলে শ্রমবাজারের জন্য কর্মক্ষেত্রের জন্য নিজেকে তৈরি করতে পারছে, এবং এই যাতে করে শিক্ষিত বেকারের বিষয়গুলো, কারণ শিক্ষার গুণগত মানটাকে যদি আমরা সেই ধরনের শুধুমাত্র বাজারমুখী আমি বলবো না, আমি বলবো যে সেটার মধ্যে কিন্তু ফান্ডামেন্টাল কিছু বেসিক যদি একটা স্ট্রেংথটা যদি আমরা তৈরি করতে পারি, সেটাই কিন্তু একজন মানুষকে কিন্তু বাইরের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করবে, এবং সেখানে আসলে ইন্টারপার্সোনাল স্কিলের ব্যাপারটা রয়েছে, এবং আমরা আধুনিক প্রযুক্তির সাথে ছেলে মেয়েদেরকে কতটা আমরা ইকুইপ করতে পারছি, এবং সেই জায়গাগুলোতে অনেক কাজ করবার দরকার আছে। এটা একটা জায়গা বলতে যাচ্ছিলাম। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের পরিকল্পনাগুলোর কথা বলি, তো পরিকল্পনাগুলোর ক্ষেত্রে দেখা যায় কি পরিকল্পনার যে পঞ্চবার্ষিক পরিকল্পনা থাকে বা বড় ধরনের যে পরিকল্পনাই থাকুক না কেন, এটার সাথে আমার মিডিয়াম টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক আছে, তার সাথে বাজেট আছে, কিন্তু এই জায়গাগুলোর সাথে আসলে সংশ্লিষ্টতা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে অনেক ক্ষেত্রে কিন্তু এটা সংশ্লিষ্টতা না, অর্থাৎ যে পরিকল্পনা করা হয়েছে বাজেটের বরাদ্দ কি সেটার সাথে কতটা সংশ্লিষ্ট, এটা একটা দেখার বিষয়। তার উপর আমরা যদি আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা ছাড়াও আমরা যদি চিন্তা করি যে ফান্ডামেন্টাল যদি আমরা একটা চিন্তা করি যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা আমাদের 2030-এর মধ্যে অর্জন করার কথা চিন্তা করি, কারণ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার মধ্যে অনেক কিছুই আছে, হ্যাঁ, এখন সেখানে শ্রমবাজার আছে, শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, তো এই জায়গাগুলোকে কেন্দ্র করে কি আমাদের বাজেটগুলোতে বরাদ্দ করা হচ্ছে? বাজেটগুলোতে আমি বরাদ্দ যে অনেক করতে হবে সেটা বিষয় না, কিন্তু অন্তত যে রেশিওতে যে প্রপোর্শনে বরাদ্দগুলো করা হচ্ছে, কারণ বহু বছর ধরে কিন্তু বলা হচ্ছে যে শিক্ষায় বরাদ্দ, স্বাস্থ্যে বরাদ্দ, এবং আমরা এখনও কিন্তু দেখছি যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচার স্বাস্থ্য খাতে যে একটা বিশাল একটা এক্সপেন্ডিচার, এবং সেটা কিন্তু আসলে সাধারণ মানুষ যিনি হয়তো একটা মোটামুটিভাবে একটা ভালো অবস্থানে আছেন অর্থনৈতিকভাবে, সেও কিন্তু তার পক্ষেও কিন্তু দেখা যায় যে কোনো বড় ধরনের কঠিন রোগ যখন তার মুখোমুখি হয় তখন কিন্তু দেখা যায় যে তার অর্থনৈতিকভাবে সে কিন্তু একেবারেই ভঙ্গুর অবস্থায় চলে যায়, এবং সেখানে আমরা একেবারে তৃণমূল পর্যায়ে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর পরিস্থিতিতে আরও ভীষণ ধরনের ভঙ্গুর। তো এই জায়গাগুলোতে আসলে দেখবার দরকার আছে যে খুব অনেক জায়গাতে অনেক ধরনের পরিবর্তনের বিষয় আছে, অনেক ধরনের সংস্কারের বিষয় আছে, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এবং মূল্যস্ফীতির জায়গাগুলোতে যদি একটা স্বস্তিদায়ক একটা অবস্থা আসে, এবং এর পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে যে কয়েকটা মেজর জায়গা, সেই মেজর জায়গার মধ্যে যেমন আয়ের ক্ষেত্রে যে জায়গাগুলো আছে, যে আমরা অর্থনৈতিক বৈষম্যের কথা যে এখন প্রকট, হ্যাঁ, এই প্রকট অর্থনৈতিক বৈষম্য যেটার যে সেই জায়গাগুলোতে এই বৈষম্যটা আমাদের কমানোর জন্য আমাদের ব্যবস্থাপনা এবং আমাদের কর আহরণ প্রক্রিয়া সেখানে একটা বড় পরিবর্তন, সেটা কিন্তু আমরা এই বাজেটে আশা করি, এবং সেই জিনিসটা আমরা দেখতে চাই যে খুব উচ্চাভিলাষী বাজেট হওয়ার দরকার নেই, কিন্তু বাজেটটা এমন হোক যাতে করে সাধারণ মানুষের খুব মোটা দাগে যে চাওয়াগুলো, সেই মোটা দাগে চাওয়াগুলো পূরণ হোক, এবং কর ব্যবস্থাপনার মাধ্যমে যে বৈষম্যটা সেই বৈষম্যটাকে কমিয়ে আনা হোক। মামুন, কতগুলো বিষয়, একটা হচ্ছে যে বেসরকারি খাতের সংস্কার, দ্বিতীয়ত হচ্ছে যে বিনিয়োগ, আপনারা দুজনে বিনিয়োগ নিয়ে কথা বলছেন, দেশীয় বিনিয়োগ প্রায় স্থবির, বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা যাচ্ছে না, এমনকি ইনভেস্টমেন্ট সামিট নিয়েও যেটা হলো সেটাও সবাই খুব একটা আশাপ্রদ মনে করছেন না। আরেকটা হচ্ছে যে এনার্জি সেক্টরে একটা সংকট ক্রমাগতভাবে আছে, এবং এখানে কি ফাইন্যান্সিংয়ের সমস্যা না অন্য আরও কোনো সমস্যা আছে? ধন্যবাদ। ওগুলোর উত্তর দিব ছোট্ট করে দুটি কথা। উনি খুব প্রণিধানযোগ্য দুটি বিষয়, উনি আর শি হ্যাজ বিন ভেরি কনসিস্টেন্ট রাইট ফ্রম দ্য বিগিনিং। থ্যাংক ইউ সো মাচ। যে শিক্ষা এবং স্বাস্থ্য, তো আমার একজন মুখ্য সচিবের তত্ত্বাবধানে বাংলাদেশের অনেক দিন আগে বাংলাদেশের স্বাস্থ্য এবং শিক্ষা বাজেট নিয়ে একটা রিভিউ করার সুযোগ হয়েছিল পেশাজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তো স্বাস্থ্য বাজেটের প্রধান তো জিনিস আপনি জানেন যে স্বাস্থ্য বাজেট আমরা ব্যয়ও করতে পারছি না। স্বাস্থ্যের বাজেটের জন্য সবাই চাচ্ছে স্বাস্থ্যকর জাতি, সুস্থ জাতি, তো এটি প্রাথমিক পূর্ব শর্ত উন্নয়নের পথে আগানোর জন্য। তারপরে স্বাস্থ্য বাজেট আমরা বাস্তবায়ন করতে পারছি না। আমরা সরকারি খাতের প্রকিউরমেন্টে, স্বাস্থ্যের প্রকিউরমেন্টে ব্যাপক দুর্নীতির কথা বারবার হেডলাইন হয়েছে পত্রিকার। সরকারি খাতের প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কেম আউট টু বি দ্য মোস্ট করাপ্ট প্রতিষ্ঠান এন্টায়ার রিভিউ টাইমে। আমাদের শিক্ষকদের বাজেটের কিংবা শিক্ষার বাজেটের প্রায় 70% উপরে ব্যয়িত হয় শিক্ষকদের বেতন ভাতা প্রদানে। শিক্ষার যে ইনফ্রাস্ট্রাকচার ওগুলোর জন্য কোনো সুযোগ থাকে না। এই কারণে
তারপরে ইদানিংকালে কিছুটা জাতিসংঘের উন্নয়ন তহবিলের সুযোগ আমরা কিছু টাকা পেয়েছি বিশ্বব্যাংকের সৌজন্যে। সেইখানে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে শিক্ষকদের জবাবদিহিতা। ক্লাসে পড়ালাম, এই শিক্ষকরাই প্রাথমিক শিক্ষকদের কথা ডক্টর বিদিশা হক বললেন, প্রাথমিক শিক্ষকরা আবার কিন্তু রাজনৈতিক নির্বাচনের সময় পোলিং অফিসার হয়ে যায়। সো তারা দেখে যে বাজেটভুক্ত করা কিংবা মানে তহবিল ভুক্ত করার জন্য সরকারের শিক্ষা খাতের অনেক নয় ছয় করতে হচ্ছে। তো এই প্রক্রিয়ায় শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে তো কিছুতেই আমরা কখনো জবাবদিহিতার মধ্যে আনতে পারলাম না বিখ্যাত ডাক্তারদেরকে, সম্ভবই না। এটা স্বাধীনতা চিকিৎসক পরিষদ বলুন আর অন্য দলের চিকিৎসক পরিষদ বলুন, এটা মানে স্ট্রংলি ডমিনেটেড বাই দ্যাম। মানে আপনি বিখ্যাত ডাক্তার লন্ডন থেকে পড়ে এসছেন, ইউএস থেকে পড়ে আসছেন, আনলেস ইউ হ্যাভ ব্লেসিং ফ্রম দোজ গিল্ড অফ দ্য প্রফেশনালস, ইউ আর নো হোয়ার গেল। আমরা শিক্ষকদেরকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় বলুন অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির, যত না ওনার শ্রেণীকক্ষে পড়ানোর ক্ষেত্রে উৎসাহী ছিলেন, তার থেকে অনেক বেশি উৎসাহী ছিলেন বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদে ঢোকার জন্য কিংবা নিয়ন্ত্রক সংস্থার অধিকর্তা হওয়ার জন্য। এটা কিন্তু কোনো উন্নয়নশীল কিংবা বিকাশমান জাতির জন্য সাথে যায় না, এটা উপযোগী না। এখন আসি আপনার কথায়, আপনি যে কথাগুলো বলেছিলেন, আমি মনে করি অনতিবিলম্বে জ্বালানি সমস্যার দিকে চোখ দেওয়া উচিত। আরেকটি সমস্যার দিকে চোখ দেওয়া উচিত আমাদের চাল উৎপাদন, চালের বাজারজাতকরণ, যেটা সাধারণ মানুষকে সরাসরি প্রভাবিত করে। জ্বালানি তেলের সমস্যাটা কি? বেশ কিছুটা হচ্ছে টাকা নাই, আমাদের রাজস্ব আয়ের কথা উনি সুন্দরভাবে বলেছেন। দ্বিতীয় হচ্ছে আমাদের ফরেনের ডিসবার্সমেন্টের পাইপলাইনটা ভালো, কিন্তু বিভিন্ন শর্তযুক্ত ডিসবার্সমেন্টের কারণে এবং অন্যান্য প্রকল্প বাস্তবায়নে আমরা কী ধরনের ঋজুতা কিংবা জবাবদিহিতার পরিচয় দিয়েছি সেগুলা যেহেতু প্রশ্নবিদ্ধ হচ্ছে, এই কারণে টাকার পাইপলাইন শক্তিশালী থাকার পরেও ডিসবার্সমেন্টটা এখনও স্মুথ না। তৃতীয় হচ্ছে আমাদের সোর্সিং, কারণ কাতার গ্যাস বলেন, পেট্রোনাস মালয়েশিয়া বলেন, আবুধাবি ন্যাশনাল অয়েল কর্পোরেশন বলেন, ফিলিপাইন ন্যাশনাল অয়েল কর্পোরেশন বলেন, কিংবা মাইডর ইজিপ্ট বলেন, সৌদি আরামকো বলেন, কুয়েত পেট্রোলিয়াম বলেন, তারা কিন্তু ফিউচার মার্কেটে ট্রেড করে। সো তাদের স্পট মার্কেটের জন্য ইফ ইউ আর স্লো ইন ডিসিশন মেকিং, যে কোনো কারণে হোক, টাকা নাই, সরকারের পরিবর্তন হয়েছে, জ্বালানি সচিব পরিবর্তন হয়েছেন, যে কোনো কারণেই হোক, এলসি খোলা যাচ্ছে না অগ্রণী ব্যাংকে, সোনালী ব্যাংকে, যে কোনো কারণে হোক, আপনি যদি পুরো ডিমান্ড মিট করার জন্য স্পট মার্কেটে ডাইভার্ট করেন, আর ইন্টারন্যাশনাল কমোডিটিস মার্কেট যেহেতু ফিউচারে ট্রেড করে, সেখানে সোর্সিং বিকামস এ মেজর ইস্যু। আরেকটা ইস্যু দাঁড়িয়েছে, আমরা অতীতকালে আপনি দেখেছেন এই আগের এই বিএনপি সরকারের সময় 2001 থেকে 2006, তখন মানে অর্থ মন্ত্রণালয় এবং বিদেশ মন্ত্রণালয়ের রিকোয়েস্টে ভারত কিন্তু বেশ কিছু তেলের সাপ্লাই বাংলাদেশের দিকে ডাইভার্ট করে দিয়েছিল। বিশেষ করে আমার মনে পড়ে মির্জা মুর্শেদ খান এবং তৎকালীন অর্থমন্ত্রী মির্জা সাইফুর রহমানের অনুরোধে বেশ কিছু ডাইভার্ট করে দেওয়া হয়েছিল। এছাড়া কিন্তু অল আর টাইড আপ সাপ্লাই। আপনি যদি আমরা সবচেয়ে বেশি যে ইম্পোর্ট করি সৌদি আরামকো, যেখানে ইসলামিক মানে ডেভেলপমেন্ট ব্যাংকের যে ট্রেড আর্ম আছে ICTD, সো তাদের আছে, কুয়েত পেট্রোলিয়াম, আবুধাবি ন্যাশনাল অয়েল কর্পোরেশন, ইদানিংকালে আমরা বিগত সরকারের সময় পেট্রোনাস মালয়েশিয়া থেকে অনেক জ্বালানি ইম্পোর্ট করেছি। তো তাদের সাথে যদি ফিউচার ট্রেড না করতে পারি, আরেকটা হচ্ছে আমাদের এখানে কিন্তু জ্বালানি তেলের যে ফ্লাকচুয়েশন হয় প্রাইসের, সেই কারণে আমাদের আইনি কোনো বিধান নাই ফিউচার মার্কেটে অপারেট করার। যদি জ্বালানি তেলের দাম অনেক কমেও আসে, তখন যে আমরা রিজার্ভ গড়ে তুলব, সেই ধরনের আইনি কাঠামো নেই আমাদের এখানে। আমাদের সব সময় স্পট মার্কেট অপারেট করতে হয়। যখন জ্বালানি তেলের দাম অনেক বেড়ে যায়, তখন কিন্তু আমরা ওইটাকে ফেস করি। আবার জ্বালানি তেলের দাম যখন খুব কমে যায়, তখন কিন্তু আমরা রিজার্ভ বাড়াতে পারি না। তো এগুলো অনেকটুকু কিন্তু আইনি ব্যাপার আছে। আরেকটা হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পেট্রো বাংলা BOGMC, তাদেরও কিন্তু জবাবদিহিতার অভাব, তাদেরও দক্ষতার অভাবের কিন্তু অতীতে জাতি কিন্তু চরম ভুগেছে। আপনি একদিকে দেখেন আমাদের জ্বালানি তেলের এই সমস্যা, আমাদের কিন্তু মানে ব্যাক স্ট্রিমে যে সমস্ত কাজ করে লোয়ার স্ট্রিমে
পদ্মা, মেঘনা, যমুনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, তাদের কিন্তু ব্যাপক আয় হয়েছে। বিপিসি যেখানে এলসি খুলতে পারছে না, তারা কিন্তু ফিক্সড ডিপোজিট রেখে ট্রেজারি বন্ড কিনে ব্যাপক আয় দেখাচ্ছে। এই কয়েকদিন আগেই পত্রিকায় রিপোর্ট উঠেছে। এই যে সামগ্রিকভাবে সরকারের জবাবদিহিতার অভাব, ইনক্লুডিং জনগুরুত্ব সম্পন্ন প্রকল্প গ্রহণ, প্রকল্প বাস্তবায়ন। আমরা অনেক জায়গায় আমরা একসাথেও কাজ করেছি। আমরা অনেক সময় অর্থ মন্ত্রণালয়কে বলেছিলাম, কিংবা সরকারের অর্থমন্ত্রীকে বলেছিলাম যে স্যার কিংবা মাননীয় মন্ত্রী, আপনি যে সাতক্ষীরার জেলা প্রশাসককে এনে একটা $300 মিলিয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালক নিয়োগ করেন, ওই বেচারা আমাদের কাছে ব্যক্তিগতভাবে কান্নাকাটি করে, স্যার আমার কোনো অ্যাকাউন্টিং নলেজ নাই, আমি ছিলাম সাতক্ষীরার ডিসি, আমি ছিলাম স্যার রংপুরের বিভাগীয় কমিশনার, আমাকে এনে প্রকল্প পরিচালক বানিয়ে দিয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যাপক শিক্ষাগত যোগ্যতা, ব্যাপক বুৎপত্তি, ব্যাপক দক্ষতা, ব্যাপক এবং সক্ষমতার প্রয়োজন। এই জন্য আমরা সরকার পরম্পরায় আমরা বলেছিলাম বিনীতভাবে যে একটা প্রকল্প বাস্তবায়ন ক্যাডার করা হোক। হতে পারে তারা বেশিরভাগ বুয়েট কিংবা অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, কিংবা বুয়েটের গ্র্যাজুয়েট, আইবি এর MBA, এরকমই হয় সারা পৃথিবীতে। তাদেরকে এনে একটা প্রকল্প ব্যবস্থাপনা ক্যাডার তৈরি করা হোক। একটা অ্যাডমিন ক্যাডারের লোক, একজন রেভিনিউ ক্যাডারের লোক, they cannot, let's accept the reality, they cannot do much justice to this timely execution and appropriate execution of the public interest project. এই ক্ষেত্রে যেটা আমলে হয়েছে একদম পরিশেষে প্রচুর অপচয়। সো আমাদের একটা অনেকে কথা বলতে শুনেছি, ডক্টর আকবর আলী খান মরহুম, উনি অনেকবার বলতেন এত টাকা অপচয় হয় একটা প্রকল্পে। আপনি চিন্তা করেন, আমরা আরেকটা কথা বলেছিলাম যে জনাব মোহিত, মরহুম মিস্টার মোহিত অনেক সাক্ষাৎকারে বলেছিলেন যে 10,000 কোটি টাকার উপরে যারা বরাদ্দ পায়, বাজেট বরাদ্দ কিংবা ব্যয় করে, এমন মন্ত্রণালয়গুলোকে আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষিত করা হোক। এই 10,000 কোটি টাকার ব্যয়ের মন্ত্রণালয়গুলোতে যদি আমরা 10% ব্যয় কমাতে পারতাম, কিংবা ব্যয় কি জানি বলে ব্যয় হ্রাস করতে পারতাম, সংকোচন করতে পারতাম, কিংবা ব্যয়ের যথাযোগ্যতা নিশ্চিত করতে পারতাম, ওইটার কিন্তু 1,000 কোটি টাকা হয়ে যেত। 1,000 কোটি টাকা হলে এই যে সোশ্যাল সেফটি নেট বাজেট আমরা বাড়াতে পারি। আমাদের যে বিরাট একটা প্যাসেঞ্জার জনগোষ্ঠী যারা আমাকে এগোতে দিচ্ছে না, যেটি উনি সুন্দর করে বলেছেন, সামাজিক সুরক্ষা বেষ্টনী, আমরা আমাদের প্রায় আমাদের 10 থেকে 15% জনগোষ্ঠী, প্যাসেঞ্জার জনগোষ্ঠী অন্যের আয়ের উপর নির্ভরশীল, কিংবা সরকারের আয়ের উপর নির্ভরশীল, দয়া দাক্ষিণ্যের উপর নির্ভরশীল। তাদেরকে যদি আমরা দক্ষতা বাড়াতে পারতাম, সক্ষমতা বাড়াতে পারতাম, তাদের যদি আমরা ব্যয় সংকোচনের মাধ্যমে ডাইভার্ট করতে পারতাম যথাযোগ্য, যেগুলো বলা হয় হাংরি স্ট্রিম অফ দ্য ইকোনমিতে, তাহলে কিন্তু ইকোনমি আলটিমেটলি ট্রিকল ডাউন ইফেক্টে ইকোনমি কিন্তু আরও বেশি ফরওয়ার্ডমুখী হতে পারত। জি, ডক্টর বিদিশা, শেষের দিকে আমরা ক্লোজিং রিমার্কস প্লিজ। একটা বিষয় আমার মনে হয় যে আমাদের আলোচনায় সেটা খুব গুরুত্বের একটা জায়গা আছে, যেটা আমি এই বাজেটকে সামনে রেখে বলছি, সেটা হচ্ছে যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আমাদের এই যে আমাদের বর্তমানে আমাদের রিজার্ভের ক্ষেত্রে একটা মোটামুটি ধরনের একটা স্বস্তিদায়ক একটা অবস্থায় আমরা এসছি, এবং বিভিন্ন জায়গায় সার্বিকভাবে যদি গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে আমরা যদি দেখি, সেখানে কিন্তু প্রবাসীদের যে আয়, সেই আয়ের উপরে কিন্তু আমরা বলা যায় দাঁড়িয়ে আছি। তো সেই জায়গাটায় আমরা যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টাকে কিন্তু সক্ষমতাটা বাড়াতে হবে, এবং এই জায়গাটাতে আমাদের অনেক কিন্তু গুরুত্বটা দেওয়া দরকার, যেটা আমার মনে হয় যে আমাদের একেবারে নিচের দিক থেকে যদি আমরা বলি যে বাজেটে অ্যালোকেশনের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে। তো এটা একটা জায়গা। আর দ্বিতীয় আরেকটা যেটা জায়গার বিষয়, সেটা হচ্ছে যে যেটা ডক্টর মামুনুর রশীদ খুব সঠিকভাবেই বলেছেন, সেটা হচ্ছে প্রকল্পগুলোর কথা যদি আমরা বলি, সেই প্রকল্পের ক্ষেত্রে আসলে আমাদের দেশে আসলে ক্যারট অ্যান্ড স্টিক পলিসিটা খুব একটা আমরা দেখি না। অর্থাৎ আপনার যদি জবাবদিহিতা থাকতে হবে যে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যদি সময় মতো প্রকল্পটা যদি বাস্তবায়ন করা না যায়, এবং সঠিকভাবে আমরা যদি
আমাদের যে শুধুমাত্র টাকা খরচ না, অর্থাৎ গুণগত মানের দিক থেকে যদি আমরা বলি, আমাদের যে প্রত্যেকটা প্রকল্পেরও তো নিশ্চয়ই একটা লক্ষ্য থাকবে, এবং সেগুলোকে যদি আমরা আমাদের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বা আমাদের সার্বিক কিছু জাতীয় লক্ষ্যমাত্রাগুলোর সাথেও যদি আমরা সংশ্লিষ্ট করি, তাহলে সেগুলো যখন আমাদের বাস্তবায়িত হচ্ছে না, বা সেখানে আমাদের জবাবদিহিতা কতটুকু, এবং সেই একই সাথে আবার যিনি দক্ষভাবে পরিচালনা করছেন তাকে কিন্তু আমাদের কিছুটা বলা যেতে পারে তাকে আর একটু ভালো কোনো প্রকল্প, আরো বড় কোনো প্রকল্পের দায়িত্বটা তাকে দেওয়া, এই ধরনের ইনসেনটিভ মেকানিজমটা। এবং এই ইনসেনটিভ মেকানিজমটার কথা আমি বলবো যে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের শিক্ষকদের কথা যদি বলেন, তাহলে শিক্ষকদের ক্ষেত্রে একটা বিষয় যেটা হচ্ছে যে আপনাদের সার্বিক যদি আপনি বেতন কাঠামোর কথা চিন্তা করেন, সেই জায়গাটাতে কিন্তু যে ধরনের অবস্থা রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের যদি আমরা প্রণোদনাটা যদি আমাদের না বাড়ে, তাহলে কিন্তু আমরা আসলে ভালো ছেলে মেয়েদেরকে কিন্তু আমরা প্রাথমিক শিক্ষায় দেখবো না, শিক্ষকতায় দেখবো না, এবং তখন কিন্তু গুণগত মানটাকে আমরা উন্নত করাটা জটিল হয়ে দাঁড়াবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে অবশ্যই শ্রমবাজার। এবং এই শ্রমবাজারের বিষয়টা যেটা একটা তো একটু আগে যেটা বললাম, সেটা হচ্ছে যে এই যে আমাদের স্কিল মিসম্যাচের কথা আমরা বারবার বলছি, অর্থাৎ আমাদেরকে আসলে দেখতে হবে যে এখানে যে ফারাকটা হচ্ছে, যে পড়ানোটা যেটা হচ্ছে, যে কারিকুলামটা, সেটার সাথে আসলে আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজের কথা আমরা বারবার যেটা বলছি, সেই জায়গার লিঙ্কেজটাকে আরও দৃঢ় করবার জন্য আসলে দুই পক্ষ থেকেই কিন্তু এগিয়ে আসতে হবে, এবং এই জায়গাটা থেকে সরকার আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আজকে যদি আমি শ্রমবাজারের কথা চিন্তা করি, তাহলে আমাদের বাজেট বলেন বা আমাদের মুদ্রানীতি বলেন, সেখানে কিন্তু এক ধরনের সংকোচনমূলক একটা ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল্যস্ফীতি এবং সব কিছুকে ম্যানেজ করবার জন্য। তো সেই জায়গাটাতে যে বিষয়, সেখানে হচ্ছে যে হ্যাঁ, বিনিয়োগের ক্ষেত্রে কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ার বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারপরও আসলে বড় ধরনের সার্বিক যদি সংকোচনমূলক অর্থনৈতিক অবস্থা চিন্তা করি, সুদের হারের কথা চিন্তা করি, আমাদের ভৌত যে আমাদের জিওপলিটিক্যাল অবস্থা, ভূ রাজনৈতিক অবস্থার কথা চিন্তা করি, তাহলে খুব বড় ধরনের বিনিয়োগ বা বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের উল্লফন হঠাৎ করে হওয়াটা কিন্তু খুব একটা স্বাভাবিক না। হ্যাঁ, হতে পারে এখানে একটা কিছু ইতিবাচক দিক আমরা দেখতে পারি, কিন্তু তাহলে আসলে কি হবে? তাহলে যেটা গুরুত্বপূর্ণ সেই জায়গাটাতে কিন্তু কর্মসংস্থানের উপর একটা নেতিবাচক প্রভাব, সেই জায়গাটাতে আসলে আমাদের একটা খুব ফান্ডামেন্টাল খুব জায়গা হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের ক্ষুদ্র কুটির শিল্প যেগুলো আছে সেই জায়গাগুলোতে এবং গ্রামীণ অর্থনীতিতে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে চাঙ্গা করে তুলতে হবে। এবং সেখানে আমি যেটা বুঝতে পারি যে কিছু ফিল্ড লেভেল এক্সপিরিয়েন্স থেকে, সেখানে আসলে খুব খুব বড় ধরনের যে টাকার দরকার আছে, আর্থিক প্রণোদনার দরকার আছে, বাজেটারি অ্যালোকেশন দরকার আছে তা না, নীতি সহায়তাটা দরকার। এবং ছোট ছোট নীতি সহায়তা কিন্তু বড় ধরনের পরিবর্তন আনতে পারে গ্রামীণ অর্থনীতিকে এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে। আমার মনে এখানে আমরা শেষ। ধন্যবাদ মিস্টার মামুনুর রশীদ, খুব সুন্দরভাবে সবকিছু বলেছেন। শুধুমাত্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিংবা প্রবাসী আয়, যেটা আমাদের একটা বিরাট বিল্ডিং ব্লক আমাদের ইকোনমির জন্য এই পর্যন্ত, সেই ক্ষেত্রে আপনি দেখেছেন যে 35 থেকে 40% আমাদের প্রবাসী আয় বেড়েছে গেল 8-9 মাসে। সেটা দেখেন কতটা মজার বিষয়। একটি পরিবার কিংবা গোষ্ঠীর মালিকানাধীন 6টি ব্যাংক যে লুটপাট করেছে, তারা আগে শ্রমিকদেরকে ঋণ দিত, তারা শ্রমিক বেল্টে গিয়ে টাকাটা আয় নিত, ডলারটা, রিয়েলটা, দিরহামটা, দিনারটা, এবং তারা এটা দেশে পাঠাতো না, তারা ওই অন্যভাবে পাচার করতো, হয় মানি লন্ডারিং কিংবা আন্ডার ইনভয়েসিং করে কাজের ব্যয় করত। আজকে শুধুমাত্র তারা একটা পলান্তি আছে অন দ্য রান, একটি গোষ্ঠী 6টা ব্যাংকের মালিক। সেই কারণে কিন্তু 35 থেকে 40%। আমরা কিন্তু আপনার এখানে অনেকবার বলেছি যে এটা। দ্বিতীয় হচ্ছে আমাদের রামরু ডক্টর তাসনিম সিদ্দিকীর গবেষণা এসছে যে সামগ্রিকভাবে প্রবাসী আয়কে কেন্দ্র করে যে জবাবদিহিতার অভাব, অস্বচ্ছতা, এটা যদি একটি সত্যিকার অর্থে ডিপ ডাইভ স্টেপের মাধ্যমে ঠিক করা যায়, আমাদের আয় আরও বাড়বে। আরেকটি বিষয় নিয়ে খুব কম আলোচনা হয়েছে, সেটা হচ্ছে এক লাইনে বলি, আমাদের রপ্তানি খাত, রপ্তানি আয় সঠিক সময়ে দেশে নিয়ে আসা, প্রত্যাবাসন করা, এমনকি রপ্তানি যে সমস্ত ক্ষেত্রে বাড়তে পারে সেগুলোর উপরে, খাতগুলোর উপরে, নতুন নতুন খাতের উপরে জোর দেওয়া এবং সামগ্রিকভাবে একটি রপ্তানিমুখী অর্থনীতি গড়ে তোলার জন্য সঠিক জায়গায় সঠিক প্রণোদনার ব্যবস্থা করা।
দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর সাইমা হক বিদিশা এবং মিস্টার মামুন রশিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সেবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম অর্থনীতি নিয়ে। আমার অতিথিরাই বলছিলেন যে সমস্যাটা আসলে চিহ্নিত করা দরকার, আর সেটাই আসলে বা হয়নি এখন পর্যন্ত, যদিও ওনারা দুজন আলোচনার মধ্যে নানা সমস্যা চিহ্নিত করেছেন, সমাধানও কিছুটা বাতলে দেবার চেষ্টা করেছেন, কিন্তু মূল ফোকাস যেখানে তারা দেবার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আমাদের ভবিষ্যৎকে যদি আমরা নিশ্চিত করতে চাই, ঠিকঠাক করতে চাই, তাহলে শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনীতিতে ব্যাপক সংস্কার দরকার। এবং সেই সঙ্গে ওনারা এই সংস্কারের প্রক্রিয়াকে একটা স্থায়িত্ব দেবার জন্যে এবং সেটাকে একটা টেকসই করবার জন্যে দেশে একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন। দেশে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটা পার্টিসিপেটরি, ইনক্লুসিভ, ফ্রি ফেয়ার ইলেকশনের উপরও আলোচনায় জোর দেবার চেষ্টা করেছেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।